হ্যালো বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। আমি আজকে ক্লাস 10 ভৌত বিজ্ঞান ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, ক্লাস 10 কিন্তু আমি অলরেডি একটা অধ্যায় শেষ করে ফেলেছি, যেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। সপ্তম অধ্যায় তোমাদের আছে, সেটা কিন্তু আমি দুটো ক্লাসে পড়িয়েছি। তোমরা চ্যানেলটির প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু ফিজিক্স 9-10 বলে যে ফোল্ডারটা আছে, ওখানে তোমরা ওই ক্লাসটা পেয়ে যাবে। দুটো ক্লাস কিন্তু আছে, তো যারা যারা দেখোনি তারা ওই ক্লাস দুটো দেখে নিও। তো আজকে আমি আবার একটা নতুন অধ্যায় শুরু করব, তোমাদের সেকেন্ড অধ্যায় যেটা আছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আজকে কিন্তু আমরা শুরু করব। তো দেখো, আমাদের এই পরিবেশে পদার্থগুলোর কিন্তু মূলত তিনটে অবস্থা থাকে। কি কি? এক হচ্ছে কঠিন, দুই তরল, আর তিন হচ্ছে এই গ্যাসীয় অবস্থা। এবার কঠিন আর তরল অবস্থায় একটা পদার্থ যে সমস্ত আচরণ দেখায়, গ্যাসীয় পদার্থের কিন্তু আচরণ একটু ভিন্ন ধরনের হয়। সেই জন্যই গ্যাসের আচরণকে কিন্তু আমরা আলাদা করে একটু স্টাডি করি। ঠিক আছে, তাই এই চ্যাপ্টারটা কিন্তু বেশ উঁচু ক্লাস পর্যন্ত, এমনকি অনার্স লেভেলে গিয়েও কিন্তু এই গ্যাসের আচরণ নিয়ে কিন্তু সিলেবাসের মধ্যে একটা টপিক থাকে। ঠিক আছে, তো এই গ্যাস, একটা যখন গ্যাস থাকবে, সেই গ্যাসের মধ্যে সেই গ্যাসের কি কি থাকে? ধরো একটা গ্যাসের তার কি কি থাকবে? গ্যাস চাপ, আর কি থাকে? ওই গ্যাসের আয়তন থাকে গ্যাসটার একটা, আর থাকে তাপমাত্রা, আর কি থাকে? ভর। এগুলো হচ্ছে একটা গ্যাসীয় সিস্টেমের মূল যে প্যারামিটারগুলো রয়েছে। ঠিক আছে, এই চাপ মানে কি? প্রেশার, একে পি চিহ্ন দ্বারা লেখা হয়। আয়তন হচ্ছে ভলিউম, যাকে লিখবো ভি। তাপমাত্রাকে আমরা লিখবো টি, টেম্পারেচার। আর ভর মানে আমরা জানি, আমরা স্মল এমও লিখি, আবার ক্যাপিটাল এমও লিখি। ঠিক আছে, ভর। তো গ্যাসের চাপটা কি? গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝবো না? ধরো এই যে গ্যাসের অণুগুলো যে থাকে না, সেগুলো কি হয়, তাদের মধ্যে আকর্ষণ বল কি হয়? খুব কম। গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম, সেই জন্য অণুগুলো কি হয়? ইতস্ততভাবে ঘুরে বেড়াতে থাকে। ঠিক আছে, এই জন্য যদি কোনো একটা পাত্রের মধ্যে গ্যাসকে রাখা হয়, কি হয়? গ্যাসের যে অণুগুলো রয়েছে কি হয়? এই পাত্রের দেওয়ালের সাথে কিন্তু ঘর্ষণের সৃষ্টি করে, কারণ এদের মধ্যে আকর্ষণ বল খুব কম, এরা ইতস্ততভাবে চলাফেরা করে। এই জন্য তারা এই দেওয়ালের ওপর কি হয়? একটা বল প্রয়োগ করে। গ্যাসের অণুগুলো এই দেওয়ালের ওপর একটা বল প্রয়োগ করে, এবং যদি আমি ধরি এই দেওয়ালের ওপর মোট বল যে প্রয়োগ করছে এফ, ঠিক আছে, এবং এই দেওয়ালের মোট ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে চাপ সমান আমরা বলবো পি সমান আমরা বলবো এফ বাই এ। ঠিক আছে, এবারে এ যদি 1 ইউনিট ধরি, একে আমি 1 ইউনিট ধরলাম, তাহলে আমরা কি পাবো? পি সমান এফ। অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর, এই পাত্রটার একক ক্ষেত্রফলের ওপর গ্যাস যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো চাপ। তাহলে গ্যাসের চাপ বলতে আমরা কি বলছিলাম না? গ্যাস কি হয় না, সংঘর্ষের ফলে একটা বল প্রয়োগ করে পাত্রের দেওয়ালে, এবং সেই পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করে তাকেই আমরা বলবো গ্যাসের চাপ, ওই গ্যাসটার চাপ। ঠিক আছে, বোঝা গেল? এবার আয়তন, গ্যাসের তো নির্দিষ্ট কোনো আয়তন হয় না। গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখা হচ্ছে, গ্যাস কিন্তু সেই পুরো পাত্রের মধ্যেই চলাফেরা করে পাত্রের আয়তনটাই ধারণ করছে। আর তাপমাত্রা বলতে তোমরা বুঝতেই পারছো, গ্যাসের উষ্ণতা, সে কতটা ঠান্ডা না গরম, সেটা হচ্ছে তাপমাত্রা। আর ভর, একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসের কি হয়? একটা নির্দিষ্ট ভর থাকে। ভর মানে গ্যাসের অণুগুলোর ভর। গ্যাসের অ্যাকচুয়ালি ভরটাকে গ্যাসের মোলার ভর বলা হয়, এগুলো তোমরা পরে জানবে। এটা জেনে রাখো যে একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসের কিন্তু একটা ভর থাকে। ঠিক আছে, তো এই যে 4টে প্যারামিটার আমি বললাম, এই প্যারামিটারগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্ক মানে কি? সম্পর্ক মানে হচ্ছে একটা জিনিসকে যদি আমি বাড়াই, হয়তো একটা গ্যাসের চাপ বাড়াচ্ছি,
তাহলে তার আয়তনের কিরকম পরিবর্তন হবে, তার আয়তনটা বাড়বে না কমবে, বা আয়তন বাড়াচ্ছি, ঠিক আছে, তখন তার তাপমাত্রার কিরকম পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়বে না কমবে, এই জিনিসটাকে বলা হয় এদের মধ্যে সম্পর্ক। এবারে যখনই ধরো এই দুটো জিনিসের আমি সম্পর্ক বের করছি, যে আয়তন বাড়লে তাপমাত্রা বাড়বে না কমবে, এই সম্পর্কটা আমরা জানতে চাইছি, তখন কিন্তু বাকি যে দুটো প্যারামিটার অর্থাৎ ভর এবং চাপ, এই দুটোকে কিন্তু তখন কি হতে হবে, স্থির থাকতে হবে। অর্থাৎ যতক্ষণ আমি এই রিলেশনটাকে বার করছি ততক্ষণ কিন্তু ওর ভর এবং চাপ স্থির থাকবে। যদি এরা স্থির না থাকে তাহলে কিন্তু সম্পর্কটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, তখন কিন্তু চেঞ্জেস আসতে থাকবে। অর্থাৎ যখন দুটো জিনিসের মধ্যে আমরা সম্পর্ক বের করব, বাকি দুটো জিনিস কিন্তু স্থির থাকবে, এটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এই গ্যাসের চাপ আর আয়তন পি আর ভি, গ্যাসের চাপ আর আয়তন মধ্যে কেমন সম্পর্ক, এই সম্পর্কটা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী রবার্ট বয়েল, ঠিক আছে। এবং তিনি সেই সম্পর্কটা প্রমাণ করে একটা সূত্র তিনি দিয়ে গিয়েছিলেন, এবং সেই সূত্রকে বলা হয় কিন্তু বয়েলের সূত্র। সেখানে এই চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কের কথা বলা হয়েছে। সেই সূত্রটা কি সেটাই এখন আমরা পড়ব। তো বয়েলের সূত্র কি বিবৃতি করছে না, বলছে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের কি হয়, চাপ যদি বাড়ানো যায় তাহলে তার আয়তন কিন্তু কি হয়, কমে যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে কি কি স্থির, উষ্ণতা যেটা তাপমাত্রা আমরা বললাম, আর ভর, এই দুটো কি, এই দুটো হচ্ছে স্থির, ঠিক আছে। এই দুটো যদি স্থির থাকে তাহলে কি হয়, কোনো গ্যাসের যে কোনো গ্যাসের চাপ যদি বাড়ানো হয় তাহলে তার আয়তন কিন্তু কি হবে, কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ মানে কি, এদের মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, বস্তু গ্যাসের চাপের সাথে আয়তনের তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ পি ইজ প্রপোর্শনাল টু কি হয়, 1/v, ঠিক আছে। এটা কি সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে। এবার এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি সমান করি তাহলে কি আসে, আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, একটা ধ্রুবক ধরলাম, সেই ধ্রুবকটা k/v আমি লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি, pv সমান হচ্ছে k। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক রূপ পরীক্ষায় যদি আসে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তাহলে তোমরা কি করবে, প্রথমে বিবৃতিটা বললে, তারপরে p প্রপোর্শনাল টু 1/v, সমানুপাতিকটাকে যখন আমরা সমান করি একটা কনস্ট্যান্ট আনতে হয়, এটা হচ্ছে একটা ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান রয়েছে, তাহলে pv সমান k। এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এবারে যদি আমরা p ভার্সেস v লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, দেখো কি হবে। এই দুটো হচ্ছে আমাদের অক্ষ রয়েছে, এইদিকে ধরছি আমি চাপ রয়েছে আমাদের p, আর এদিকে ধরছি আমাদের v, আয়তন রয়েছে। এই p ভার্সেস v যদি লেখচিত্র আমরা অঙ্কন করি কেমন পাবো জানো, আমরা গ্রাফটা যেটা পাই সেটা হচ্ছে এরম, ঠিক আছে। অর্থাৎ এই পয়েন্টে দেখো ভিটা কি কম, তখন চাপ দেখো এত বেশি, আবার যখন ভিটা এখানে বাড়ছে তখন চাপটা দেখো কমে যাচ্ছে, এখানে ছিল চাপটা কমে কমে এত দূর চলে আসছে, অর্থাৎ ভিটা যখন বাড়ছে পিটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফ। এটা ধরো আমরা তখন উষ্ণতা স্থির হচ্ছে ধরলাম T1, এই উষ্ণতাটা স্থির। এবারে আরেকটা উষ্ণতা নিলাম ধরো T2, সেখানে দেখলাম গ্রাফটা এসে যাবে তোমাদের এরকম T2। তাহলে এখানে T2টা কি হবে, T2 কিন্তু গ্রেটার দেন টু T1। T1 যেটা কম উষ্ণতায় যে গ্রাফটা আমরা পেলাম তার থেকে বেশি উষ্ণতায় গিয়ে যদি আমরা লেখচিত্রটা আঁকি তাহলে কিন্তু একটু বেড়ে যাবে। অর্থাৎ এই আয়তনে যে চাপটা ছিল যদি আমরা উষ্ণতা বাড়াই চাপটা কিন্তু আরেকটু বেড়ে যাচ্ছে T2 উষ্ণতা। তেমনি ধরো আরও একটু বেশি উষ্ণতা ধরলাম T3, তাহলে গ্রাফটা আরও একটু উঠে যাবে, T3 কিন্তু এর থেকে বেশি,
ঠিক আছে, এবার এই গ্রাফটা আঁকার সময় কিন্তু এখানে অবশ্যই করে উল্লেখ করে দিতে হবে উষ্ণতা স্থির। ঠিক আছে, উষ্ণতা স্থির, এইটা T1 স্থির, এটা T2 উষ্ণতা স্থির, এটাই T3 উষ্ণতা স্থির। এই গেল পি ভার্সেস ভি গ্রাফ। এবারে যদি আমরা পিভি ভার্সেস পি গ্রাফ আঁকি, দেখো কি হচ্ছে। ওপরের দিকে y অ্যাক্সিস বরাবর আমাদের আছে পিভি, ঠিক আছে, আর x অ্যাক্সিস বরাবর আমাদের আছে পি। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছিলাম, গাণিতিক রূপটা পিভি সমান কে। ওকে, তার মানে কি, একটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি উষ্ণতা আর তোমার ভর যদি স্থির থাকে, তার চাপের সাথে আয়তনের গুণফল সব সময় একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, সব সময় সব গ্যাসের ক্ষেত্রে। তাহলে চাপ যাই হোক না কেন, পি আর ভির ভ্যালু সমান। এই ভ্যালুটাকে হলো কে ভ্যালু, বা কের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। এটা কিন্তু সরল রেখা, ঠিক আছে, আমার বেঁকে যাচ্ছে, এটা সরল রেখা। ঠিক আছে, এই সব সব জায়গায় সমান সমান সমান। এটা যদি T1 এ হয়, এবার তার থেকে বেশি টেম্পারেচারে T2 যদি আঁকি, তার উপরে হবে কিন্তু কের ভ্যালুটা একটু বেড়ে যাবে। উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে কের ভ্যালুটা বেড়ে যাবে, অর্থাৎ T3 ইজ গ্রেটার দেন টু T2 ইজ গ্রেটার দেন টু T1, এখানে এটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, এই গেল। এবারে ধরো বলছে কোনো একটা গ্যাসের নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট উষ্ণতায় একটা গ্যাসের কি হচ্ছে, যখন চাপ ধরো P1, তার আয়তন হচ্ছে V1, যখন চাপ P1 তার আয়তন V1, ঠিক আছে। আবার যখন চাপ হচ্ছে P2, তার আয়তন হয়ে যাচ্ছে V2, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি আমরা বলছি, চাপ আর আয়তনের গুণফল সব সময় একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে এখানে P1 V1 সমান কে, আবার এক্ষেত্রেও P2 V2 সমান কে। ঠিক আছে, কারণ উষ্ণতা আর ভর কিন্তু দু ক্ষেত্রেই একই রেখেছি। তাহলে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2। ঠিক আছে, এই সূত্রটা থেকে কিন্তু বেশ গাণিতিক সমস্যা আসে, ছোট ছোট গাণিতিক সমস্যা আসে। দিয়ে দেয় যে তিনটে, যে কোনো তিনটে দেওয়া থাকে আর একটা তোমাদের জানতে চায়, তো তোমরা এই সূত্রটায় ফেলে আর ফোর্থ যেটা সেটা বের করে নিতে পারবে খুব সহজেই। ঠিক আছে, এবারে আমরা, এই তো গেল গ্যাসের কিসের কিসের সম্পর্ক, চাপ আর আয়তনের। এবারে গ্যাসের আয়তন আর টেম্পারেচার, তাপমাত্রা, এই দুটোর মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে কিন্তু ফরাসি বিজ্ঞানী চার্লস একটা সূত্র দিয়ে গেছিলেন, যেটাকে বলা হয় চার্লসের সূত্র। সেটা এখন আমরা জানবো। চার্লসের সূত্রে কি বলছে, চার্লসের সূত্রে বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন কি হয় না, 1 ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে তার আয়তনটা থাকে, তার থেকে তার আয়তন কিন্তু 1/273 গুণ কিন্তু বেড়ে যায়। অর্থাৎ কি বলছে, বলছে এখানে কি কি স্থির রয়েছে চার্লসের সূত্রে, চার্লসের সূত্রে চাপ এবং ভর, এই দুটো কি হচ্ছে, স্থির রয়েছে। এই দুটো যখন স্থির এবং যখন একটা গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো হচ্ছে, ঠিক আছে, তখন তার আয়তনটা কিন্তু বাড়ছে। কতটা বাড়ছে না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যেটা ছিল তার 1/273 গুণ কিন্তু বাড়ছে। ঠিক আছে, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল, আমি ধরলাম V0, এটা তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো একটা গ্যাসের আয়তন। এবার T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি ধরছি সেই গ্যাসের আয়তন হচ্ছে V। ঠিক আছে, এবার 0 ডিগ্রি সেলসিয়াস V0 ছিল, এবারে বলছে যে তার 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বাড়ে কত, বলছে
V0 ইন্টু 1/273, অর্থাৎ V0 1/273 গুণ সেটা বাড়লো যদি 0 থেকে আমি 1 ডিগ্রি বৃদ্ধি করি। এবার যদি আমি T°C বৃদ্ধি করি তখন তার আয়তন কত বাড়বে? V0/273 ইন্টু টি, এটা 1 ডিগ্রি বাড়ার জন্য তার বৃদ্ধি হয়েছিল, এটা T ডিগ্রি বাড়ার জন্য বৃদ্ধি হবে। ওয়েকিং নিয়ম তোমরা সবাই জানো। তাহলে 0 ডিগ্রিতে ছিল V0 আর T°C বৃদ্ধি করতে তার এটা আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে T°C তার আয়তনটা কত হলো? T°C আয়তন সমান কত হলো? 0 ডিগ্রিতে ছিল V0 প্লাস বৃদ্ধি পেয়েছে V0 ইন্টু T/273, এটা ঠিক আছে। আবার আমরা অলরেডি বলে দিয়েছি তার T°C আয়তনটা হচ্ছে V, তাহলে এই ভিটাই হলো এই জিনিসটা। তাহলে V সমান V0 যদি আমি কমন নিই, V0 1 প্লাস T/273, এটাই কিন্তু হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা। V সমান, V হচ্ছে T°C তার উষ্ণতা, আয়তন, এবং V0 হচ্ছে 0°C উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক, এবার যদি উষ্ণতাটা না বেড়ে যদি উষ্ণতাটা কমে, T°C যদি তার উষ্ণতাটা কমে তখন কি হবে? ধরি তখন হবে V' সমান, অর্থাৎ T°C কমলে তার আয়তনটা হচ্ছে V' সমান হবে V01 মাইনাস T/273, ঠিক আছে। এটা হচ্ছে যখন তার উষ্ণতাটা কমবে, অর্থাৎ বৃদ্ধি পেলে আয়তনটা 1/273 বাড়বে আর উষ্ণতা কমলে কিন্তু তার আয়তনটা কমবে, ঠিক আছে। এবার যদি আমরা আয়তন ভার্সেস টেম্পারেচারের যদি আমরা গ্রাফ একটা প্লট করি তখন সেটা কিরকম হবে সেটা আমরা এখন দেখব। ধরো আমাদের এই অ্যাক্সিস বরাবর আছে ভলিউম, আয়তন V, আর এই অ্যাক্সিস বরাবর আছে আমাদের টেম্পারেচার T, ঠিক আছে। এবার কিন্তু এখানে টেম্পারেচারটা তুমি কিসে ধরে গ্রাফ আঁকছো সেটা কিন্তু লিখতে হবে। এটা এখানে আমরা T হচ্ছে ইন ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর ভলিউম হচ্ছে সেমিকিউব, ঠিক আছে। এবারে কেন লিখলাম এই ডিগ্রি সেলসিয়াসটা সেটা আমরা একটু পরে কিন্তু জানতে পারবো। তো গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হয় এরকম, সোজা স্ট্রেট লাইন, ঠিক আছে, সোজা একটা স্ট্রেট লাইন কিন্তু আমরা পাই। অর্থাৎ দেখো টিটা যখনই বাড়ছে, এখানে যখন টি তখন ভলিউম হচ্ছে এতটা, ঠিক আছে। এইখানে যখন টেম্পারেচার ভলিউম, আবার যখন টি এখানে এতটা তখন হচ্ছে ভলিউম কিন্তু এতটা, অর্থাৎ এতটা ভলিউম কিন্তু তার বেড়ে গেল যখন তার এতটা টেম্পারেচার বাড়লো, এতটা ভলিউম কিন্তু তার বেড়ে গেল, ঠিক আছে। আর কিন্তু এটা কত? এটা হচ্ছে 0°C। তাহলে 0°C কিন্তু গ্যাসের ভলিউমটা কিন্তু 0 হচ্ছে না, ঠিক আছে। এবারে নেগেটিভ দিকে যদি আমরা, অর্থাৎ টেম্পারেচারটা যদি আমরা কমাই তাহলে কি দেখবো? এক সময় কিন্তু এই গ্রাফটা এসে কিন্তু আমাদের 0-র সাথে মিলিত হবে। অর্থাৎ এখানে কি? এখানে হচ্ছে আয়তন V সমান হচ্ছে 0। এটা কখন হচ্ছে? কত টেম্পারেচারে হচ্ছে না? এটা হচ্ছে দেখা গেছে -273°C। এই উষ্ণতাটায় এসে এখানে গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে উষ্ণতা -273°C উষ্ণতায় কি হচ্ছে? গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। এই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে।
পরম শূন্য উষ্ণতা। এবার এটাকে পরম শূন্য উষ্ণতা বলা হচ্ছে। পরম মানে হচ্ছে অ্যাবসলিউট বা আলটিমেট। কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এই যেটা জিনিসটা বললাম সেটা কিন্তু যে কোনো গ্যাস, সে গ্যাসের প্রকৃতি যাই হোক না কেন, গ্যাসের প্রাথমিক চাপ যাই থাকুক না কেন, আয়তন যাই থাকুক না কেন, এই -273°C এই উষ্ণতায় এসে কিন্তু প্রত্যেকটা গ্যাস কি হয়, তাদের আয়তন কি হয়, শূন্য হয়ে যায়। সেই জন্যই কিন্তু এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, এবার এই পরম শূন্য উষ্ণতাকে 0 ধরে কিন্তু একটা স্কেল তৈরি করা হয়েছে, যাকে বলা হয় পরম স্কেল। ঠিক আছে, পরম স্কেল। সেই স্কেলটা কেমন? সেই স্কেলটা কি হয়, প্রথম যে দাগ, এমনি আমাদের সেলসিয়াস থার্মোমিটার কি হয়, প্রথমটা কি হয় 0°C, তেমনি পরম শূন্য পরম স্কেলে কি হয়, প্রথম যে দাগ সেটা হচ্ছে -273°C, অর্থাৎ এটাই হচ্ছে তার জিরোর কাঁটা। তারপরে কি হয়, 1°C, 1°C, 1°C বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ কি হবে, -272, -271, এরম করে 1° করে কিন্তু চেঞ্জ হয়ে প্রতি ঘর 1° পরিমাপে চেঞ্জ হয়। ঠিক আছে, এই স্কেলটাকে বলা হয় উষ্ণতার পরম স্কেল। এবং এই মানগুলোকে কি বলা হয়, এই মানগুলোকে বলা হয় 0 কেলভিন। এই মানকে বলা হয় কেলভিন। এখানে আবার 1 কেলভিন, 2 কেলভিন এরকম করে বাড়তে থাকে। ঠিক আছে, কেলভিন কেন বলা হচ্ছে, কারণ বিজ্ঞানী লর্ড কেলভিন কিন্তু প্রথম এই স্কেলটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে 0 কেলভিন মানে কিন্তু হচ্ছে 273 -273°C। ঠিক আছে, তাহলে এই কেলভিনের সঙ্গে আমাদের সেলসিয়াস স্কেলের সম্পর্কটা কি হচ্ছে না, টিটা যদি ধরো কোনো একটা বস্তুর কেলভিন স্কেলে যদি আমি উষ্ণতা মেপে দেখলাম তার কত পার্ট এসেছে, ধরো ক্যাপিটাল টি তার পার্ট এসেছে। ঠিক আছে, এবং সেলসিয়াস স্কেলে তার পার্ট এসেছে টি কেলভিন, যখন আমরা কেলভিন স্কেলে মেপেছি। আবার সেই বস্তুটাকে সেলসিয়াস স্কেলে মেপেছি, তার পার্ট এসেছে T°C। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273। অর্থাৎ °C আমরা যে পার্টটা পাবো তার সাথে যদি 273 যোগ করে দিই, তবেই কিন্তু আমরা কি পেয়ে যাব, আমাদের কেলভিনে তার পার্ট কত সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে এটা কিন্তু সম্পর্ক। ঠিক আছে, অনেক অঙ্কে আমাদের উষ্ণতাকে °C থেকে কেলভিনে কনভার্ট করতে হয়, অনেক অঙ্কে কেলভিন থেকে °C কনভার্ট করে নিতে হয়। ঠিক আছে, বোঝা গেল এটা? তো এবার এই পরম উষ্ণতা থেকে চার্লসের সূত্রটা কিভাবে বিবৃতি করা যায় সেটা এখন আমরা দেখব। তো আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি পেয়েছিলাম? চার্লসের সূত্রের গাণিতিক রূপটা পেয়েছিলাম V সমান V01 প্লাস T/273। ওকে, মানে T°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V এবং V0 হচ্ছে 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তন। এবার এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি কি হবে, নিচে 273, উপরে কত আসবে T প্লাস 273, তাই তো? এখানে টি আসবে, এখানে 273 আসবে প্লাস টি। এবার টি প্লাস 273 সমান আমরা কি জানলাম, ক্যাপিটাল লিখতে পারি আমরা, অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতা। তাহলে V0 T/273 V সমান। ঠিক আছে, এবারে কি দেখো, V0টা কি, 0°C উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন, সেটা কিন্তু সবসময় স্থির, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য সেটা সবসময় স্থির একটা ভ্যালু, এবং 273 তো একটা ফিক্সড একটা নির্দিষ্ট ভ্যালু। তাহলে কি আমরা বলতে পারি না যে V ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি? এই কিন্তু হলো পরম শূন্য উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা অনুযায়ী তখন বিবৃতিটা কেমন হবে না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক।
অর্থাৎ পরম উষ্ণতা বৃদ্ধি পেলে তার আয়তনটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, তো তোমাদের যদি চার্লসের সূত্র বিবৃতি করতে পারে তোমরা কিন্তু এটাও লিখতে পারো, দুটোই সঠিক। ঠিক আছে, এবারে যখন আমরা গ্রাফটা যদি আমরা ড্র করি তখন কি হবে, এই লেখচিত্রটা কেমন হবে, এদিকে ভি আর এদিকে তখন টি। ঠিক আছে, ইন কি কেলভিনে, কিন্তু তখন কিন্তু এটা কেলভিনে। সেই জন্য আমি একটু আগে বলেছিলাম যে কেন আমি ডিগ্রি সেলসিয়াসটা লিখেছি, ইউনিটটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, কারণ দুক্ষেত্রে কিন্তু গ্রাফের আকৃতিটা কিছুটা চেঞ্জ হবে। কেলভিন স্কেলে কি হবে, কেলভিন স্কেলের কেন্দ্রে কি আছে, এখানে কত আছে 0 কেলভিন। 0 কেলভিন মানে কি -273 ডিগ্রি সেলসিয়াস। আর -273 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এইখানে কি হয়, পুরো গ্রাফটা কিন্তু কেন্দ্র থেকেই শুরু হবে, কেন্দ্র থেকেই শুরু হবে, সোজা ওপরের দিকে উঠে যাবে। অর্থাৎ টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু তার আয়তনটা বেড়ে যাচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে। টেম্পারেচার এখান থেকে এখানে গেল, আয়তনটা কি হলো, কতটা বাড়লো, এতটা বাড়লো। এখানে এতটা ছিল, এখানে এতটা হয়ে গেছে, অর্থাৎ বেড়েছে এতটা। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা বোঝা গেল। তাহলে এটা যদি আমি T1 উষ্ণতায় আঁকি, তারপরে তার থেকে বেশি উষ্ণতায় যদি আঁকি তার উপরে হবে, তার থেকেও বেশি যদি উষ্ণতায় আঁকি তাহলে তার উপরে হবে। এখানে T3 greater than is to T2 T1। ঠিক আছে, বোঝা গেল। তাহলে তোমাদের কিন্তু মনে একটা কোশ্চেন আসতে পারে যে কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে -273, তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে মানেটা কি, গ্যাসটা কি ভ্যানিশ হয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, আয়তন শূন্য হওয়া এটা কেমন একটা ব্যাপার না। এটা কিন্তু বাস্তবে করা সম্ভব নয়, কারণ কোনো গ্যাস -273 ডিগ্রি তো অনেক দূরের কথা, তার অনেক আগেই কিন্তু কি হচ্ছে, সেটা অলরেডি তরলে পরিণত হয়ে যাচ্ছে। আর তরলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা কঠিনে পরিণত হয়ে যায়। তো গ্যাসকে কিন্তু এত কম ডিগ্রি সেলসিয়াস আনার আগেই সেটা তরলে পরিণত হয়ে যায়। কিন্তু তাহলে কি এটা ভুল একটা ধারণা, তা কিন্তু নয়। তো তাত্ত্বিক দিক থেকে তত্ত্বগতভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা কিন্তু একদম সঠিক ধারণা। যদি আমরা কোনোদিন গ্যাসকে ওই ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে পারি তাহলে দেখব তখন আয়তন শূন্য হয়ে যাচ্ছে। সেটা কেমন হচ্ছে, যতদিন না ওটা করা যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, তবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ সঠিক। ঠিক আছে, এবার এই বয়েল আর চার্লসের সূত্রের একটা সমন্বয় সূত্র আছে, সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তো সেই সমন্বয় সূত্রটা কিন্তু আজকে আমরা পড়াবো না। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আজকে শুধু আমরা পড়লাম বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। ঠিক আছে, পরের দিন আমরা এই সমন্বয় সূত্র জানবো এবং আদর্শ গ্যাস সম্বন্ধে কিন্তু আমরা জানবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখো, প্রত্যেক দিনই নতুন নতুন টপিকের বিষয়ের ওপর তোমাদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করা হচ্ছে। তো তোমরা আমাদের আমাদের ক্লাসগুলো দেখো, কেমন লাগছে তোমরা মন্তব্য করো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।